এটা হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা। এটা ছিল প্রথম বড় আলামত যে সরকার আসলে পাশ্চাত্যপন্থী একটা এনজিও সরকার। সেকেন্ড বড় ব্লান্ডার এই সরকারের ছিল যে তারা হচ্ছে পতিতাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে, ঠিক আছে। এবং থার্ড, এখন এই যে মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপন করার চেষ্টা চলতেছে, এটা আরো স্পষ্ট করে দিচ্ছে যে আসলে পুরো দেশটাই একটা পাশ্চাত্য বলয়ের মধ্যে চলে যাচ্ছে, আধিপত্যের মধ্যে চলে যাচ্ছে। ওসাইদের যদি ফেসবুক পোস্ট চেক করা হয় তাহলে সে কিন্তু আসলে পাশ্চাত্যপন্থী ছিল না, সে কিন্তু আসলে এলজিবিটিকিউ এর সমর্থক ছিল না। 90% আসছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু আমি কেন জানি বুঝি না যে বারবার রক্ত দেয় মুসলমানেরা আর লুফিনে যায় এলিট শ্রেণীরা। যেমন 47 তুমি জানো যে ব্রিটিশ বিরোধী জিহাদ কারা করেছে? দিনী ব্যাকগ্রাউন্ড থেকে এসে করেছে। 1831 বালাকোট আন্দোলন ধরে তারপর হচ্ছে মৌলানা সাইদ আহমদ বেরলভী, তাদের আন্দোলন। অত দূরে আমরা না যাই, আমরা ফরিদপুরে থাকি, আমরা যেহেতু শুরু করেছিল, ওনাদের জিহাদের কেন্দ্র কিন্তু এগুলোতেই ছিল, ওনাদের ধারাবাহিকতা পরবর্তীতে আসছে। ওনারা আজীবন আন্দোলনগুলো ধর্মভিত্তিক। দেখো যখন ব্রিটিশরা এবার চলে যাচ্ছে দেশ ছেড়ে দিয়ে, দেশ ছেড়ে দিয়ে চলে যায়, তখন সেকুলার এলিটদের হাতে দেশ ছেড়ে দিয়ে। আর বাংলাদেশ এখন 24-এ ঢুকতেছে, তো বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে না আসে পাশ্চাত্যদের হাতে চলে যাচ্ছে। অবশ্যই যেটা আগে ছিল ভারতের দাদা বাবুদের কাছে, সেটা বাঙালি জাতীয়তাবাদের অধীনে বা হিন্দু সংস্কৃতির অধীনে চাপা পাওয়া অবস্থায়, এখন এই আবু সাইদ এবং মুগ্ধ এদের রক্তের উপর দিয়ে যেই এনজিও সরকার বা যে পাশ্চাত্যপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই পুরো বিপ্লবের ফলটা একদম মুখে যেভাবে মিষ্টি তুলে দেয়, ঠিক সেভাবে পাশ্চাত্যদের হাতে তুলে দিচ্ছে। এখানে কি আমাদের জুলাই সনদে বা জুলাই ঘোষণাপত্রে 1947 এর কোনো কথা বা কোনো, আমি খসড়া যেটা পড়েছি সেটা পাইনি এবং আমার ধারণা হয়তো আসবে না, কেননা ন্যারেটিভ চেঞ্জ হয়নি। অনেকেই বলতেছে যে গত ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমি এটা বুঝি না। আমি বুঝি হচ্ছে ন্যারেটিভ। যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ না যায় তাহলে কি আমি বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলে গেছে? না, যে ন্যারেটিভটা ছিল ফ্যাসিস্ট সরকারের, সেই ন্যারেটিভটা, সেই রুহটা তো আমাদেরই বড় বড় রাজনৈতিক দলগুলো বহন করতেছে এবং সেটা প্রকাশ্যে তারা বলে বেড়াচ্ছে এবং প্রচার করতেছে। তাহলে ন্যারেটিভ তো থেকে গেছে। মানে আসলে গত ফ্যাসিস্ট সরকার যে ন্যারেটিভের উপর দাঁড়িয়েছিল সেই ন্যারেটিভ এখনো আছে এবং পরবর্তী রাজনৈতিক দলেরা সেটা লালন করতেছে। ফলত এখানে 47-এর জায়গা তারা দিতে চাইবে না। মানে ঘুরে ফিরে আমরা যেখানে ছিলাম একটু পার্থক্য আছে। আমরা ছিলাম হচ্ছে পার্শ্ববর্তীদের অধীনস্থ বা হিন্দুয়ানি সংস্কৃতির, এখন যাবো হচ্ছে পাশ্চাত্যদের মানে এক চোরাবালি থেকে উঠে আর এক চোরাবালি, মহা চোরাবালির মধ্যে যেখানকার শেষ পরিণতি আসলে কোথায় সেটা বাংলাদেশিরা এখন আসলে জানে না, এখন বুঝতে পারছে না। আসলে এটার শেষ হয়তো নির্ধারণ করা যাচ্ছে না। তারপর আমরা ওই জাতিসংঘের ওই দিকে যাওয়ার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে যে আমরা পার্থক্যটা, সেটা যদি জনগণের সামনে, পার্থক্যটা কিন্তু আসলে শুরুতে উল্লেখ করা হয়নি। হঠাৎ গতকালকে দেখলাম যে এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে জুলাই সনদ হবে না, জুলাই ঘোষণাপত্র লাগবে। তো ওখানে যেটা তার পার্থক্য তুলে ধরেছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র মানে এই যে ছাত্ররা যে আন্দোলন করবে, এটা কিন্তু গত সরকার বলেছিল যে জঙ্গি সন্ত্রাসী। তাহলে এখন যদি এটার কোনো সরকারি রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকে, ঠিক যেমন মুক্তিযোদ্ধারা যখন 71 যুদ্ধ করেছিল, যদি বাংলাদেশ আলাদা না হতো তাদের সবার ফাঁসি হতো, যেমন জিয়াউর রহমানের ফাঁসি হতো, কেননা এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। তো ঠিক সেম আসলে ওটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছিল এক প্রকার। তাহলে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হয়েছে। মানে ওটা যদি সরকারি স্বীকৃতি না থাকে তাহলে তো সবার ফাঁসি হবে। তো ওইটা থেকে বাঁচার জন্য তারা চাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নামে আলাদা একটা হোক, যেটা জাস্ট ঘোষণাপত্র, জাস্ট স্বীকৃতি যে 24-এর আন্দোলনটা হয়েছে এবং জনগণের চাওয়া বা যেটাই হোক, মানে ওটার পক্ষে। আর জুলাই সনদ বলতে এখানে সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা। মানে রাষ্ট্র আসলে কি কোথায় কি করা হবে, বিচার বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের নির্বাচন, সংবিধান, অল এভরিথিং নিয়ে সব রাজনৈতিক দলের একটা মতামত নিয়ে যে সংস্কার কমিশনগুলো সরকার গঠন করেছিল, সেই কমিশনগুলোর আলোকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করবে। এই পার্থক্যটা গতকাল আমি দেখতেছি যেটা আলোচনা হচ্ছে। এখন আসলে জুলাই ঘোষণাপত্র আমরা পেতে যাচ্ছি না, জুলাই সনদ পেতে যাচ্ছি নাকি আসলে গোলেমালে আমরা জাতিসংঘের মানবাধিকার না, আমার মনে হয় যে এই পার্থক্যের যে বিষয়টা, এটা অতটা জটিল হবে না। এখানে জটিল, আমার কাছে জটিল, অন্যের কাছে জটিল, আর আমার কাছে জটিল তো ভিন্ন জিনিস। আমার কাছে জটিল হচ্ছে 47 থাকা আর না থাকা। আমার কাছে এখন জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ ম্যাটার করে না। কি জন্য ম্যাটার করে না সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আসলে ওই সময় তো কোনো আদর্শের উপর ভিত্তি করে বিপ্লব হয়নি, যে একটা নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করবো তার জন্য কি বিপ্লব হয়েছে? রাগ ক্ষোভ থেকে আমি একজনকে সহ্য করতে, সরাতে পারলে আমি বাঁচি। তাহলে একটা হুজুগে বাঙালির মতো সবাই একটা অত্যাচার থেকে বাঁচার জন্য একসাথে রাস্তায় নেমে এসেছে। যার উপর রাগ ক্ষোভ ছিল সে চলে গেছে, রাগ ক্ষোভ শেষ, যে যার মতো দল, আইডিয়োলজি ছিল না, আইডিয়োলজিক্যাল কোনো মুভমেন্ট এটা ছিল। যেহেতু আইডিয়োলজিক্যাল কোনো মুভমেন্ট ছিল না, সেহেতু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে অতটা গ্লোরিফাই করার কিছু নয়। আবার আরো গ্লোরিফাই করার কিছু নয়, যদি এটার দ্বারা আমি 47 প্রতিষ্ঠা করতে না পারি বা মুসলিম জাতীয়তাবাদ অন্তত না আসে, তাহলে আরো গ্লোরিফাই করা। ঘুরে ফিরে শুধু দাসত্বের মধ্যে যদি আমরা থাকি তাহলে আসলে জুলাইয়ের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে আদর্শ ভিত্তিক কোনো বিপ্লব হওয়ার সুযোগ বা আছে কিনা, বা সেটার প্রয়োজন আছে কিনা। প্রয়োজনটা তৈরি হচ্ছে এই যে পাশ্চাত্যের যে আধিপত্য। আমরা যেভাবে দিন দিন গণতন্ত্রকে
মানে একমাত্র সমাধানের উপায় মনে করে সবাই ক্ষমতায় মানে দেশ যেহেতু পরিবর্তন হয়েছে সবাই মনে করছে এটা ক্ষমতায় যাওয়ার মনে হয় সবচেয়ে সুবর্ণ সুযোগ, সবাই পাগল হয়ে গেছে। সবাই তো মানে গণতন্ত্রের মধ্যে পাগল হয়ে গেছে। বাংলাদেশের মানুষের নতুন নতুন দল তৈরি হওয়ার সবচেয়ে উর্বর ভূমি। আমার ধারণা যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যদি রেকর্ড জরিপ করা যায় তাহলে সবচেয়ে বেশি দল বাংলাদেশে তৈরি হয়েছে। পৃথিবীতে এত অল্প সময় মনে হয় এত বেশি দল আর তৈরি হয়নি। আসলে এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়, মানে সবাই যে আসলে দিন শেষে মানে যে মানুষটা খেলাফতকে বিশ্বাস করে, যে মানুষটা খেলাফতকে চায়, সেই মানুষটাও দিন শেষে মানে গণতন্ত্রের দিকেই ঝুঁকতেছে। এটার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য যে মানবাধিকার কমিশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করলে এটা লাস্টে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মানবাধিকার কমিশনের দিকেই যাই। আমরা যদি এখন এটা মনে করি যে বাংলাদেশ 71-এর যুদ্ধ দিয়ে ওই সময় যে যুদ্ধটা ঘটানো হয়েছিল সেটাতে সুবিধা নিতে চেয়েছিল ভারত। তারা 50 বছর অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। 50 বছর পরে একটা বিপ্লবের মাধ্যমে আমরা তাদের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা মুক্তি পাওয়ার ওই চ্যানেলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পড়েছি পাশ্চাত্যের খাদের মধ্যে। এখন এই পাশ্চাত্যের যে ভয়ঙ্কর খাদ, এই খাদটা যে আসলে খাদ ছিল এইখানে, সেটা তো আসলে এতদিন বোঝা যায়নি। সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকগুলো পয়েন্ট আমি তুলে ধরি বোঝা যাওয়ার মতো। একটা হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটা ছিল প্রথম বড় আলামত যে সরকার আসলে পাশ্চাত্যপন্থী একটা এনজিও সরকার। সেকেন্ড বড় ব্লান্ডার এই সরকারের ছিল যে তারা হচ্ছে পতিতাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে, ঠিক আছে। এবং থার্ড, এখন এই যে মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপন করার চেষ্টা চলতেছে, এটা আরো স্পষ্ট করে দিচ্ছে যে আসলে পুরো দেশটাই একটা পাশ্চাত্য বলয়ের মধ্যে চলে যাচ্ছে, আধিপত্যের মধ্যে চলে যাচ্ছে।